নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ 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 জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাই দাদা যারা এসেছেন সকলকে আমি আদাব জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আহমদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকের পথসভার জনাব সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, জ্ঞানীজন, সুধীজন, সকল ধর্মের সম্মানিত ভাইসব, সাতক্ষীরার একটা প্রত্যন্ত এলাকা। সাতক্ষীরা থেকে এটাকে মিলাতে গেলে অনেক ডিফারেন্স মনে হয়। দীর্ঘদিন থেকে এই এলাকাটি আমার মনে হয় অবহেলিত। যে রাস্তাঘাট, স্কুল, ঘর বাড়ি, কালভার্ট, ব্রিজের ব্যবসা বাণিজ্য, ঘের ভেড়িতে বিভিন্ন রকমের অশান্তি এবং বিভিন্ন রকমের জুলুম এবং নির্যাতন এখানে আছে। এবং আপনাদের বেশ কিছু দাবির কথা আমরা এখানে শুনলাম। তাতে করে আমার বিশ্বাস যে এখানে অনেক দিন থেকে উন্নয়নমূলক কাজ এখানে হচ্ছে না এবং হয় না, অবহেলিত একটি এলাকা। আমি প্রথমে এই ব্যাপারে জবাব দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কবুল করেন, আমাদের সংগঠনকে কবুল করেন, তাহলে আপনাদের এই এলাকাটার যে দীর্ঘদিনের আপনারা দুর্ভাগা, দীর্ঘদিনের যে অবহেলিত এলাকা, আমরা এটাকে উঠাই তোলার জন্য, উপরে ওঠানোর জন্য সুন্দর পরিকল্পনা নিয়ে এলাকাকে উন্নয়নের জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের দেশের টাকার অভাব নাই, অভাব আমাদের আসলে ভালো মানুষের, যোগ্য মানুষের অভাব, টাকার অভাব নাই। এখানে যারা ক্ষমতায় যায় তারা দেখা যায় জনগণের, গরিবের, দুঃখী মানুষের উন্নয়নের টাকা পয়সা তারা লুটপাট করে ভাগ করে তারা খায়। এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য যে আমরা যাদের হাতে ক্ষমতা দেই, সেই ক্ষমতাবান লোকেরা ক্ষমতায় যে জনগণের পকেটের টাকা, গরিবদের টাকা, রিলিফের টাকা, রাস্তার টাকা, কালভার্টের টাকা, ব্রিজের টাকা সম্পূর্ণ খেয়ে ফেলে। আবার মসজিদের একটা প্রজেক্ট দিলেন কাজী শামসুর রহমান সাহেব, 5 টন টিয়ারের গম দিলেন। আমার ইউনিয়নের একজন সদস্য, তিনি এই টিয়ারের গমের পদ্ধতিগতভাবে তিনি হলেন চেয়ারম্যান, দীর্ঘদিন কাজ করে না। আমি বাধ্য হয়ে তাকে ডেকে বললাম যে দেখো, তুমি যদি এই টাকা এখানে না দাও, কাজ না করো, তাহলে আমি তোমার বিরুদ্ধে কিন্তু ডিসি সাহেবের কাছে লিখবো এবং দরখাস্ত করব, তুমি কিন্তু এই টাকা থেকে মাপ পাবো না। তখন আমাকে বলছে কি যে হুজুর, টিআরের গমের টাকা দিয়ে তো আমরা কখনো কাজ করি না, এগুলো আমাদের মেম্বার এবং চেয়ারম্যানরা, এটা আমরা আমাদের পকেট খরচ হিসাবে এটাকে আমরা দেখছেন কি অবস্থা। যখন আমরা 4 দিনের জোট ক্ষমতায় আসলাম, জামাত ইসলামের অফিসে বসে আছি, আমাদের নতুন এমপি সাহেব কেবল নির্বাচিত হয়েছেন, এমপি আব্দুল খালেক সাহেব হুজুর। একটি রাজনৈতিক দলের নেতারা বলছেন, এমপি সাহেব অমুক কমিটিতে আমাদের এই নাম দিতে হবে, শিক্ষা কমিটিতে অমুক, অব্দ কমিটিতে অমুক, উন্নয়ন কমিটিতে অমুক। এমপি সাহেব বললেন যে দেখেন, আমি এখনো এমপি নতুন হয়েছি, আগে বুঝে নাই, তারপরে তখন দেখবো কি করতে হয়। এরপরে উনি কথা বলতে বলতে এক পর্যায়ে বলছেন, দেখেন এমপি সাহেব, জামাত ইসলামী দলের নেতা কর্মীদের জন্য পকেট খরচ লাগে না, কিন্তু আমাদের দলের কর্মীদের চালাতে গেলে, মিছিলে নিতে গেলে, জনসভায় আনতে গেলে টাকা ছাড়া এদেরকে ব্যবহার করা যায় না। আপনারা তাদের কোরআনের খোরাকি দেন, হাদিস থেকে শিক্ষা দেন, ইসলামী আদব কায়দা শিক্ষা দেন। তারা পরকালকে ভয় করে, আল্লাহকে ভয় করে, তারা কোনো টাকা পয়সা চাইবে না। ভাই চেয়ারম্যান ছিলেন, তিনি আমাকে বলছেন, খালেক ভাই কি আর বলবো আমাদের নেতাদের কথা, উনি ওই দলের নেতা। আমাদের এমপি সাহেবের কাছে গেলাম যে আমার আপন খালাতো ভাই প্রাইমারি স্কুলের পিয়ন পদে, তাকে দিতে হবে, বেশি দিতে পারবো না এমপি সাহেব, 2 লাখ টাকা নিয়ে এসেছি, এই 2 লাখ টাকা দিয়ে আমার আপন আত্মীয়, তাকে এই চাকরিটা দিতে হবে। এমপি সাহেব বলেন টাকা লাগবে না, তুমি বাড়ি চলে যাও, ওর চাকরি এমনি হবে। কিন্তু এমনি কি চাকরি হয়? চাকরি আজ হয়, কাল হয়, পরশু হয়, হয় না। শেষে আবার চলে গেছে যে এমপি সাহেব, ওই দলের নেতা, এমপি সাহেব আপনি যে বললেন চাকরি হবে, কিন্তু আপনি তো ডিও সাহেবকে বলে দিচ্ছেন না, আপনি তো মাধ্যমিক শিক্ষা অফিসারকে বলে দিচ্ছেন না, তাহলে কি করে হবে? উনি বলেন তুমি যাও, এমনি এমনি হবে। পরবর্তীতে বাড়ি এসে বললাম আমার ভাইকে যে ভাই, জমি জায়গা কিছু থাকাতে বিক্রি করো। ভিটা বাড়ির কিছু অংশ বিক্রি করে 10 লক্ষ টাকা দেওয়ার পরে তারপরে ডিওকে বলে দিয়েছে তার চাকরি দেওয়ার জন্য। 10 লাখ টাকার বিনিময়ে
দলের নেতা তার দলের একজন কর্মীকে চাকরি দিয়েছে। সাতক্ষীরার এমপি ছিলেন একসময়, আমাদেরও মুরব্বী, আমারও মুরব্বী, আমাকে ব্যস্ত করতেন, সৈয়দ কামাল বক্স সাকি। ওনার একজন কর্মী মুন্সিপাড়ায় বাড়ি, নাম হলো মুসা ভাই। উনি ওনার ছেলে এসআই পদে দরখাস্ত করেছেন। উনি গেছেন এমপি সাহেবের কাছে যে এমপি সাহেব একটা টেলিফোন লাগেনি, তো আমার তো দল চালাতে গেলে টাকা লাগে, এমপি হতে গেলে টাকা লাগে, টাকা দাও তারপরে ফোন করবো। উনি বলেন সাকি ভাই হবে কি না হবে আপনি একটু ফোন করে দেন, একটা ফোনের জন্য আপনি টাকা নেবেন? সারা জীবন আপনার পিছনে পিছনে আমি দৌড়াই, আপনার দলের কর্মী, উনি সব ঠিক আছে, কিন্তু আমার তো এমনি এমনি এমপি হওয়া যায়নি, আমার তো টাকা পয়সা খরচ করতে হয়েছে। তো সাকি ভাই কত টাকা দেওয়া লাগবে? অন্তত 1050 টাকা দাও। তো আমি 50,000 টাকা কোথায় পাবো, আমি গরিব মানুষ। উনি ওখান থেকে বেরোয় কাঁদতে কাঁদতে জামাত অফিসে চলে আসলেন। আমি তখন জেলা আমির। উনি জামাত অফিসে স্বাভাবিকভাবে আসেন না, উনি আওয়ামী লীগের নেতা। আমার পাশে এসে আমাকে জড়াই ধরলেন, বুকে জড়াই ধরে অনেকক্ষণ ওনার মাথাটা আমার বুকের পর রেখে উনি কান্নাকাটি করতে লাগলেন। আমি বলি মুসা ভাই আপনি কাঁদেন কেন? জামাত অফিসের পাশেই বাড়ি, দক্ষিণ পাশে। তো বলে ভাই আমি আমার বেদনাটা একটু বুকটা হালকা করে নেই। সারা জীবন যাদের পিছনে দৌড়ালাম, সেখানে আমি গিয়েছিলাম, আমার আবদার ছিল একটা টেলিফোন করে নেওয়ার জন্য। সেই টেলিফোন করতে দিয়ে 50,000 টাকা চেয়েছে। ভাই আপনি কি আমার ছেলের জন্য কিছু করতে পারেন? আমি দেখা যাক চেষ্টা করে কিছু করা যায় কিনা। উনি বসলেন, আমি টেলিফোনে ডিআইজি সাহেবকে, তখন নূর মোহাম্মদ সাহেব নামে পুলিশের পরে আইজি হয়েছিলেন, উনি তখন খুলনার ডিআইজি। আমি ওনাকে ফোন করলাম যে ডিআইজি সাহেব আমি জামাত ইসলামের জেলা আমির বলছি, যে আমি জামাত ইসলামের লোক, কিন্তু আমি আমার নিজের দলের কর্মীর জন্য আবেদন করছি না, আমি আওয়ামী লীগের একজন কর্মীর জন্য এই কারণে আপনার কাছে আবেদন করছি, আপনি কি মেহরবানি করে নাম্বারটা একটু নোট করবেন? উনি বলে বলেন তো নাম্বার। দেখা গেল কদিনের পরে পরীক্ষা হলো, পাশ করলো মানে ডিআইজি সাহেবের নলেজে চলে গেল, উনি তার চাকরি দিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ। আমার গ্রামের এক অত্যন্ত গরিব ছেলে, নাম তার আজিবর রহমান, তার জমি জমা নিয়ে একটা মামলা মকদ্দমা ছিল। উনি চলে আসলেন আওয়ামী লীগের এমপির কাছে। তখন আওয়ামী লীগের এক নেতা যার নাম হচ্ছে আব্দুল মান্নান, কাশিমপুর বাড়ি, সিটি কলেজের পিছনে। আব্দুল মান্নান তাকে সাথে করে নিয়ে গেছিল টাকার বিনিময়ে। তো বলছে আব্দুল মান্নান এই কেসে নিয়ে আসছো, এই কেসে আমার কত দিবা, কি নিয়ে আসছো? তো বলে যে আঙ্কেল গরিব মানুষ কিছু দিতে পারবে না, ও বিনা টাকায় এই কাজটা করে দিতে হবে, কিছু অন্তত নিয়ে আসো, কিছু অন্তত আনো। তারপরে আমরা আবার আজিবারকে সাথে করে নিয়ে, মান্নান বলছে, মান্নান আমার আত্মীয় হয়, সে ছাত্রলীগের সভাপতি ছিল, যুবলীগের সভাপতি ছিল। আব্দুল মান্নান চলে গেছে কদমতলার হাটে, 8 কেজি গরুর গোশ কিনে এনে এমপি সাহেবের বাসায় এসছে। বলছে আব্দুল মান্নান কি নিয়ে এসেছো? বলে কাকা আমি তো 8 কেজি গরুর গোশ কিনে নিয়ে এসেছি। বলছে 8 কেজি গরুর গোশ কেন? 8 কেজি খাসির গোশ কিনতে পারোনি? গরুর গোশ দিয়ে হয়, খাসির গোশ কেন আনো নাই? এসব গল্প আমাদের অনেক জানা আছে ভাই। সাতক্ষীরা থানায় ওসি আব্দুল মতিন সাহেব, মুরব্বী মানুষ, উনি আমাকে দাবি করেছিলেন মদ্দ সাহেব আপনি পাকিস্তানি ক্যাপ পরেন, সুন্দর দেখায়, আমার একটা ক্যাপ দেবেন আপনি? আমি বললাম দেখি আমার বাড়িতে যদি থাকে তাহলে আপনাকে দেবো। বৃদ্ধ মানুষ, ওনার চাকরি শেষ হয়ে গিয়েছিল তাড়াতাড়ি। আমি ওনাকে একটা ক্যাপ দেওয়ার জন্য ওসি সাহেবের থানায় ঢুকেছি, 96 সালের কথা। যে দেখি ওসি সাহেব দারুণ রাগান্বিত এবং গালিগুলোজ করছে। সামনে বসা একটা ছেলে, আমার বলে হুজুর আপনি এসেছেন, আপনার সামনে এই কবি খিস্তা গাচ্ছি, আপনি আমাকে মাফ করে দেবেন। আমি কি ব্যাপার? তো বলছেন না এর বাচ্চা তার বাচ্চা, এমপি কে গালি দিচ্ছে, কিন্তু এমপি কিন্তু ক্ষমতায় কিন্তু আওয়ামী লীগ, গালি দিয়ে বলছে এর বাচ্চা তার বাচ্চা, টাকা পাঠায়, গাড়ির তেল কিনে দাও, আজকে আমার বাড়িতে এতটা কুটুম মেহমান খাবে, বাজার করে দাও, আমার এটা কিনে দাও সেটা কিনে দাও। আমি কোথায় পাবে টাকা? এর বাচ্চা তার বাচ্চা, তার ড্রাইভারে পাঠাই দিয়েছে, এই দেখেন ড্রাইভার বসে আছে, গাড়ি ওই, আমার তেল ভরে দিতে হবে, ওরে ঢাকায় যাওয়া আসা করবেন, আমার তেল খরচ সব আমার দিতে হবে, আমি টাকা পাবো কোথায়? এই হলো একজন ওসির বক্তব্য, তখন আওয়ামী লীগ ক্ষমতায়। আপনারা বলুন, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, কাজী শামসুর রহমান একবার না, দুইবার না, 3-3বার এমপি ছিলেন। কারোর কাছ থেকে অবৈধভাবে একটা টাকা গ্রহণ করেছেন? এটা হাত তুলে বলুন যে আমাকে জুলুম করেছেন, উনি আমাকে টাকা নিয়েছেন, কোনো প্রমাণ পাবেন না। একটা ফেরেশতার সমতুল্য আল্লাহর ওলি মানুষ ছিলেন, তিনি বাড়িতে বসা, আমি ওনার পাশে বসা। পাটকেল কাটার পাশে কাটাখালী স্কুলের 5 জন শিক্ষক, 4 জন সরকারি ভাতা পাবেন, নতুন মঞ্জুরি হবে, সরকারি হবে নতুন, 4 জন ভাতা পাবেন, আর 1 জন পাবেন না, 1 জন ভাতা থেকে বঞ্চিত হবেন। সেই 5 নম্বরে একজন হিন্দু ভাই রণজিৎ দাদা, তার
4 নম্বরে থাকার কথা, কিন্তু 4 নম্বর থেকে কেটে আওয়ামী লীগের নেতা এমপি সাহেব উনি তাকে 5 নম্বর নামাই দিয়েছেন। তাহলে উনি ভাতা পাচ্ছেন না। উনি দেশের অনেক আগে স্কুল তৈরি করেছেন, গালে করে বাস বয়েছেন, মাটি কেটেছেন, স্কুল তৈরি করেছেন, গরিব মানুষ কিন্তু বেতন ভাতা হচ্ছে না। উনি কাঁদতে কাঁদতে কাজী শামসুর রহমান সাহেবের কাছে গেছেন। আমি তখন ব্যাটারি দেন, রহমান সাহেব ওরা কাগজপত্র দিলেন এবং সামনের পার্লামেন্টে যে উনি 71 বিধিতে নোটিশ দিয়ে একটা তদন্ত আর 2 জন ম্যাজিস্ট্রেট সদস্য, আমরা এইটা সাকি সাহেবের সামনেই এবং তার কাগজপত্র পর্যালোচনা করে আমাদের সামনে প্রমাণিত হলো যে বাবু রবীন্দ্রনাথ উনি হবেন 4 নম্বরের শিক্ষক, উনি সরকারি বেতন ভাতা পাবেন। আমরা রিপোর্ট করলাম, কাগজে সই করলাম, সাকি সাহেব সইও করলেন না। এই কাগজ কাজী শামসুর রহমান সাহেব ঢাকাতে নিয়ে গেলেন, ডিজিতে জমা দিলেন। যেখানে যেখানে কাগজ সাবমিট করার দরকার ব্যক্তি তার যেখানে থাকার দরকার তিনি সেখানে 5 নম্বরে চলে গেলেন, আর 4 নম্বরে আমাদের রবীন্দ্রনাথ দাদা তিনি বেতন ভাতা পেলেন। যে দাদা দীর্ঘদিন অভাবী একটি গরিব মানুষ, চাকরি করেছেন, বেতন পান নাই, কেবল বেতন পেয়েছেন, এই এতগুলো খরচ আমার জন্য কেন করলেন? আমার এটা প্রয়োজন নাই, আপনি এটা বিক্রি করে আপনার সংসারে এটা খরচ করেন। উনি নাসর বাচ্চা পাগলের মতন কান্নাকাটি করতে লাগলেন, স্যার আপনাকে এটা নিতেই হবে। আমি খুশি হওয়া হলো। বাজারে মসজিদ যখন ভেঙে দেওয়া হলো, এই দিন রাতে আমি বাড়িতে আছি, আমি বিছানায় শুতে যাব। এই সময় রাত গভীর, শুনলাম যে চারিদিক থেকে মুসলমানরা সাবন নিয়ে হাতে নিয়ে বিভিন্ন অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে ওই মন্দির ভাঙার জন্য হাজির হচ্ছে। কেউ আমাকে দেখে দিলেন, গ্রামের একজন লোক, হুজুর আপনি তাড়াতাড়ি চলে যান, আপনি না গেলে কিন্তু এই মন্দির রক্ষা হবে না। আমি ওই অবস্থায় গেঞ্জি গায়ে দিয়ে লুঙ্গি পরে দৌড়ায় চলে আসলাম। চলে এসে দেখি সেখানে হাজার হাজার মুসলমানরা, যুবকরা, তরুণরা, যুবকরা একত্রিত হয়েছে মন্দির ভেঙে দেওয়ার জন্য। আমি মন্দিরের পাশে উঁচু জায়গা সেখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে হাত তুলে বললাম যে আমি মুহাদ্দিস আব্দুল খালেক বলছি, বাবরি মসজিদ ভেঙেছে কি ভাঙে নাই, কি হয়েছে কি হয় নাই, এটা ভারতের ব্যাপার। তার জন্য এখানে হিন্দু ভাইদের ঘরে আগুন দিতে হবে, মন্দির ভাঙতে হবে, আমি বেঁচে থাকা পর্যন্ত এটা হতে দেবো না। আমাকে তোমাকে মেরে ফেলতে হবে, তারপরে মন্দির গায়ে হাত দিতে হবে। এইভাবে ওই রাত্রের গভীর রাতের হাজার হাজার মুসলমানদেরকে সেখান থেকে সরায়ে আমরা মন্দিরকে হেফাজত করেছিলাম। আমরা জুলাই বিপ্লবের পর 5ই আগস্টের পরে হিন্দু ভাইদের ভিতরে দারুণ টেনশন তৈরি হয়ে গেল যে আমাদের কি হবে, উপায় কি হবে। নেতারা নেত্রী সব দেশ থেকে পালাই চলে গেছে আমাদের ফেরে রেখে। আমরা এদিন মন্দির পাহারা দিয়েছিলাম, আমরা হিন্দু ভাইদের বাড়ি পাহারা দিয়েছিলাম। আমি নিজে আমার প্রাইভেট কারে করে করে পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামে যারা বড় বড় হিন্দু আছেন তাদের বাড়িতে ধনী পরিবারে আমাদের যুবক কর্মীদেরকে নিয়োগ করে তাদেরকে আমরা আশ্বস্ত করেছিলাম এবং তাদেরকে রাত্রেবেলা আপনারা ঘুমান, আমরা জেগে আছি, আমরা আপনাদেরকে পাহারা দেব। যারা প্রকৃত ধার্মিক এবং প্রকৃত মুসলমান তাদের দ্বারা কোন ধর্মের লোক কোন ধরনের নির্যাতিত হয়নি এবং হতে পারে না। আমরা নির্বাচিত হলে আমাদের আমিন জামাত বলেছেন হিন্দুদেরকে, হিন্দু ভাইরা বলেন যে আমরা সংখ্যা নেব, এবং আমার দাদা বলছিলেন যে আমরা সংখ্যা নেব। আমাদের আমিন জামাত বলেছেন সংখ্যা নেব শব্দ আমি বিশ্বাস করি না। এখানে নাগরিক হিসেবে আমাদের সমান মর্যাদা, হিন্দুর যেমন মর্যাদা মুসলমানের এরকম মর্যাদা। এখানে কোনো সংখ্যা নেব নাই। একটা ফুলের বাগানে যদি একরকম ফুল থাকে তো ফুলের বাগান মানায় না, সেখানে যদি লাল কালো সাদা বিভিন্ন রকমের ফুল থাকে তাহলে ওই ফুলের বাগানটা মানিয়ে যায়। শুধু মুসলমান কেন, একটা দেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে আমরা একটা ফুলের বাগানের মতন বসবাস করতে চাই। এটাই হলো আমাদের সাধনা, এটাই হলো আমাদের খেয়াল। সম্মানিত মুসলিম ভাইরা, হিন্দু ভাইরা, আমি আপনাদের কাছে যে কথাটি পেশ করতে চাই শেষের দিকে এসে, সেটা হলো এই, যেটা আমি আগেই বলেছিলাম যে আমাদের দেশের সম্পদের অভাব নাই। আল্লাহ আমাদের বহু সম্পদ দিয়েছেন। আমাদের মানব সম্পদ হলো সবচেয়ে বড় সম্পদ। এই দেশের কোটি কোটি যুবকরা বেকার, কোটি কোটি যুবক এখানে বেকার। আমরা যদি যুবকদের হাতে কাজ দিতে পারতাম তাহলে দেশের উন্নতি বহু গুণ বেড়ে যেত। আমাদের যুবকদেরকে ট্রেনিং দিয়ে আমরা যদি বিদেশে পাঠাতাম তাহলে তারা বিদেশ থেকে দেশের টাকা এনে তাদের সংসার চলতো, পরিবার চলতো, দেশের উন্নয়ন হতো। টাকা নেই, আমরা ব্যাংক থেকে বিনা সুদে তাদেরকে টাকা দিয়ে বিদেশে পাঠাতাম, তারা টাকা আয় করে তারা নিজের সংসার চালাতো,
ব্যাংকের টাকা তারা পরিশোধ করত, এভাবে পরিবার গড়ে উঠত। এইভাবেই আমরা আমাদের এই দেশকে বেকার যুবকদেরকে আমরা ভাতা দিতে পারতাম। আজকে আমার দাদা আমার সন্তান সমতুল্য বয়সে